জুঁইয়ের কথা শুনেই জ্ঞান ফিরল স্বয়মের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জুঁইকে টানতে টানতে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছে জুঁইয়ের মা। এরপর ঠাম্মি তখন বলে, কি ব্যাপার বৌমা, তুমি ওকে টানতে টানতে এখানে নিয়ে এসেছো কেন, কিসের জন্য? তখনই জুঁইয়ের মা বলে, ও কেন হসপিটালে থাকবে, ওর এত কিসের টান ওর প্রতি? ঠাম্মি বলে, তুমি জানো না কিসের টান? স্বয়ং আর জুঁই একে অপরকে ভালোবাসে, তুমি হয়তো সে কথা ভুলে গেছো, কিন্তু আমি তো আর ভুলিনি। এরপরেই ঠাম্মি বলে, আচ্ছা তোমাদের মধ্যে কি কোনো কৃতজ্ঞতা বোধ নেই? আজকে তোমার মেয়ে ওই হসপিটালের বেডে শুয়ে থাকতো যদি না স্বয়ং তাকে বাঁচাতো। কথাটা হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তাই বলছি যে স্বয়মের প্রতি অন্তত কিছুটা কৃতজ্ঞ রাখো, না হলে যে তোমাদের কোনোদিনও ভালো হবে না। এরপরেই তখন জুঁইয়ের মা বলে, যা করেছি বেশ করেছি, প্রয়োজন পড়লে আবারও ওকে টানতে টানতে নিয়ে আসবো বাড়িতে, কারণ আমার মনে হয় যে জুঁই কোনোভাবেই ওইখানে যাবে না। ভারতী দেবী বলে, এমন করছো যেন এইবারেই এই স্বয়মের অসুস্থতার সুযোগ নিয়েই ইউভিনের সাথে জুঁইয়ের বিয়েটা দিয়ে দেবে। তখনই জুঁইয়ের মা বলে, প্রয়োজন পড়লে দেব। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি ফোন করছে রাজরানী মুখার্জিকে। এরপরেই জুঁইয়ের মা জিজ্ঞেস করে, কাকে ফোন করছেন আপনি? এরপর রাজরানী বলে, কে বলছেন? তখন ঠাম্মি নিজের পরিচয় দেয় আর বলে, আমি জুঁইয়ের ঠাম্মি ভারতী দেবী বলছি। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আছে, কারণ আপনার ছেলে যেভাবে আমার নাতনিকে বাঁচিয়েছে আর কিছু বলার অপেক্ষা থাকে না। আমরা জানি যে স্বয়মের অবস্থা ঠিক কতটা ক্রিটিক্যাল। এরপর রাজরানী বলে, আমার ছেলেটা তো জীবনে বড় হয়ে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল, এটাই কি ওর ভুল ছিল? আর ও যদি একজনকে ভালোবাসে তাতে সমস্যাটা কি হয়েছে? জীবনে দাঁড়াতে তো একটু সময় লাগে। জুঁই আর স্বয়ং একে অপরকে কতটা ভালোবাসে সেটা তো আমি দেখেছি, কিন্তু পরিস্থিতি, দুটো পরিবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতী দেবী বলে, চিন্তা করবেন না, জুঁই আর স্বয়মের মিল হবেই, মাঝখানে কেউ আটকাতে পারবে না। এরপরেই জুঁই কথা বলতে শুরু করে রাজরানীর সাথে ফোনটা নিয়ে। ঠাম্মি তখন বলে, বৌমা কথা বলতে দাও, এরকম করো না। এরপর জুঁই বারবার করেই বলতে থাকে, স্বয়ং কেমন আছে, আমি স্বয়ংকে খুব ভালোবাসি। এরপর রাজরানী ফোনটা স্বয়মের কানের কাছে ধরে, আর যেখানে জুঁই বারবার করে একটা কথাই বলতে থাকে, স্বয়ং তোমাকে সুস্থ হতেই হবে, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোমাকে স্বয়ং। এরপর স্বয়মের জ্ঞান ফিরে আসে, স্বয়ং চিৎকার করে ওঠে আর বলে, জুঁই কেমন আছে, জুঁই ঠিক আছে তো? এই বলে অজ্ঞান হয়ে যায় আবারও। তারপর ডাক্তার এসে আবারও চিকিৎসা করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় চিরাগ নিজের মতো বসে বসে খেলছিল। অনুরাগ এসে বলে যে, আচ্ছা এখনও জুঁই স্বয়মেরা আসেনি, আমি তো ওদের জন্য খাবার নিয়ে এলাম। তখন চিরাগ বলে, আরে তুমি পুলিশটাকে বিয়ে করে নাও না বাবা, তাহলে আমি পুলিশটাকে মা বলে ডাকতে পারবো। অনুরাগ তখন বলে, এসব তুমি কি বলছো? হ্যাঁ, তুমি তো দেখছি খুব পাকা হয়েছো, একদম পাকাদের মতন কথাবার্তা বলছো। তখনই কাজল ঘোষালকে ফোন করে অনুরাগ আর বলে, আচ্ছা বলছি কাজল, ওই স্বয়ং আর জুঁই তো আসেনি, ওদের জন্য তো আমি খাবারও নিয়ে এসেছি। তখনই কাজল ঘোষাল বলে, আসলে স্বয়মের গুলি লেগেছে, কেউ বা কারা ওকে গুলি করেছে। এটা শোনার পরেই অনুরাগ বলে, কি বলছোটা কি? তখনই কাজল ঘোষাল বলে, হ্যাঁ, কে বা কারা গুলি করেছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, তবে তদন্ত হচ্ছে। ঠিক আছে, এটুকুই আমি আপনাকে জানিয়ে দিলাম। তখন অনুরাগ বলে, ঠিক আছে ঠিক আছে। এরপরেই ভূমিকা ফোন করেছে রাজরানীকে আর বলে, তারপর রাজরানী, তোমার ছেলে এখন কেমন আছে? তুমি হয়তো ভুলে গেছো যে তুমি আমাদের বাড়ির বউ, তুমি এখনও পর্যন্ত আমাদের বাড়ির টাইটেলটাই ক্যারি করো, আর তুমি দিনের পর দিন অন্য একজন মানুষের সাথে সংসার করছো। কি ব্যাপার বলো তো তোমার? তখনই খুব রেগে যায় রাজরানী আর বলে, মুখ সামলে কথা বলুন, ঠিক আছে? এখন আমার ছেলে হসপিটালে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আপনি এ সমস্ত কথা বলছেন? এরপরেই ভূমিকা বলে, আমি একটা খবর দেওয়ার জন্য তোমায় ফোন করেছি। সাক্ষীকে শুনলাম ওই স্কুলে দেখা গিয়েছিল ঠিক যখন গুলিটা করা হয়েছিল তোমার ছেলেকে। তারপরে ওই আমাদের যে কাজল ঘোষাল, আসলে সাক্ষীর যে বোন, সে সাক্ষীকে এসে রীতিমতো গ্রেফতার করে নিয়ে গেছে বলতে পারো। আর এটা শোনার পর রাজরানী জাস্ট অবাক হয়ে যায় আর ভাবে, তবে কি সাক্ষী ইচ্ছে করে আমার ছেলেকেই টার্গেট করেছিল, যাতে আমার ছেলেটা শেষ হয়ে যায় আর জুঁইকে ওর ছেলে বিয়ে করতে পারে? এটা আমি হতে দেব না। এর মাঝখানে পৃথ্বীজিৎ বাবুকে বসিয়ে রেখে দিয়েছে ডিপার্টমেন্টে কাজল ঘোষাল। তখনই পৃথ্বীজিৎ বাবু খুব রেগে গিয়ে বিরক্ত হয়ে বলে, আমাকে আর কতক্ষণ এখানে বসে থাকতে হবে?
না না, আমার তো আর একদমই ভালো লাগছে না। এইভাবে আমি কতক্ষণ ওয়েট করব জানেন? আমার সময়ের কত দাম আছে। কাজল ঘোষাল বলে, তো আমি কি করব? সন্দেহ যাদের উপরে হয়েছে তাদেরকেই এখানে তুলে আনা হয়েছে, আর যতক্ষণ না প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে ততক্ষণ আপনারা কোথাও যেতে পারবেন না। এর মাঝখানে লেডি কনস্টেবল সাক্ষীকে ধরে টানতে টানতে নিয়ে আসে কাজল ঘোষালের কাছে। তখনই কাজল ঘোষাল বলে, কি করছেন আপনি এটা? যতক্ষণ না প্রমাণিত হচ্ছে যে উনি অপরাধী, ওনাকে এইভাবে টানতে টানতে নিয়ে আসা যাবে না। কনস্টেবল তখন কাজল ঘোষালের কাছে সরি চায়। এর মধ্যেই সাক্ষীকে আবারও প্রশ্ন করে কাজল ঘোষাল, তুই স্কুলে গিয়েছিলিস কেন? তখন সাক্ষী বলে, আমি তো বারবার করে বলছি যে আমি ইউভিনকে টিফিন দিতে গিয়েছিলাম, তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? কাজল ঘোষাল বলে, না হচ্ছে না, কেন গিয়েছিলিস? এরপরে সাক্ষী বলে, আমি এখনও বলছি যে আমি ছেলেটার জন্য একটু টিফিন নিয়ে যাচ্ছিলাম, আর এটাতে যে আমি কী অন্যায় করেছি আমি বুঝতে পারছি না। অন্যদিকে ইন্সপেক্টর বলে, ম্যাডাম, স্কুলের পাশের যে বাগানটা রয়েছে সেখান থেকে একটা বন্দুক পাওয়া গেছে। আর কাজল ঘোষাল বলে, নিয়ে এসো, সেটা ভালো করে চেক করতে হবে। অন্যদিকে সাক্ষী বলে, কতদিন পর আমি আমার ছেলেটাকে খুঁজে পেয়েছি। আমার মনে হয় যেন যে আমি সব থেকে সুখী মা। আর আমি এসব অন্যায় করব কাজল? তুই আমার সাথে এরকম ব্যবহার করিস না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। কিন্তু কাজল ঘোষাল বলে, অপরাধী আর অপরাধের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। এর মধ্যেই জুইকেও নিয়ে আসবে বলে ঠিক করেছে ডিপার্টমেন্টে কাজল ঘোষাল, আর ফোন করে আর বলে, তোমাকে এক্ষুনি আমাদের ডিপার্টমেন্টে আসতে হবে। জুই তখন বলে, কিন্তু আমাকে তো আমার বাবা বাড়ি থেকেই বেরোতে দিচ্ছে না, আমি কি করব? কাজল ঘোষাল বলে, আমি যখন বলে দিয়েছি তখন তোমাকে আসতেই হবে, বুঝতে পেরেছো? আমি আর কোনো কথা শুনতে চাই না বলেই ফোনটা কেটে দেয়। জুই তখন বলে, স্বয়ংকে গুলিটা কে করেছে? আমি তো এটাই বুঝতে পারছি না, কাকে সন্দেহ করছে কাজল ঘোষাল?